গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব ২। এখন থেকে তুই আমাকে পরামর্শ দিবি, বুঝলি? তোর পরামর্শ আমার দরকার। কি পরামর্শ? তোর খালু মেলা টাকা রেখে গেছে, বিলি ব্যবস্থার ব্যাপার আছে। কত রেখে গেছেন? পুরোপুরি জানি না, আন্দাজ করতে পারছি। ভয়ে আমার হাত পা পেটে ঢুকে যাচ্ছে রে হিমু। কেন? টাকাওয়ালা মানুষের দিকে সবার নজর। তাছাড়া আমি মেয়ে মানুষ। তোর খালুর আত্মীয় স্বজনরা এখন সব উদয় হবে, মরা কান্না কাঁদতে কাঁদতে আসবে। তারপর সুযোগ বুঝে হায়নার মতো খুবলে ধরবে। তুমি বড় হায়না হয়ে হাহা করে এমন হাসি দিবে যে হাসি শুনে ওরা পালাবার পথ পাবে না। রসিকতা করিস না, সব দিন রসিকতা করা যায় না। এ বাড়িতে আজ একটা মানুষ মারা গেছে, এটা মনে রাখিস। এখনো কবরে নামিনি। আচ্ছা শোন, কুলখানের একটা ভালো আয়োজন করা দরকার না? অবশ্যই দরকার। এমন খাওয়া আমরা খাওয়াবো যে সবার পেটে অসুখ হয়ে যাবে। পরের ১ সপ্তাহ ওর স্যালাইন খেতে হবে। খালা গম্ভীর গলায় বললেন, হিমু, তুই আবার ফাজলামি শুরু করেছিস? তোকে অসহ্য লাগছে। একটা মৃত মানুষের জন্য তোর সম্মান থাকবে না? তুই কি অমানুষ? ঠিক জানি না খালা। আমি কি, তা পরে সবাই মিলে ঠিক করলেই হবে। আপাতত এসো কুলখানির মেনু ঠিক করি। তুমি কি খেতে চাও? আমি কি খেতে চাই মানে? ফাজিল হয়েছিস? ধরাকে সরাজ্ঞান করছিস আমার সঙ্গে রসিকতা? তুই এক্ষুনি বিদায় হ, এই মুহূর্তে। চলে যাব? খালার আগে জ্বলতে জ্বলতে বললেন, অবশ্যই চলে যাবি। আমি কি খেতে চাই জিজ্ঞাসা করতে তোর মুখে বাঁধল না? শোন হিমু, আর কোনোদিন তুই এ বাড়িতে আসবি না। আমি খুবই সহজভাবে বললাম, তুমি ডাকলেও আসব না। খালা তীব্র গলায় বললেন, না, আসবি না। তোর জন্য এ বাড়ির দরজা বন্ধ। খাবার মতো বসে আছিস কেন? চলে যেতে বললাম, চলে যা। আমি চলে এলাম। খালা আর ডাকলেন না, আমিও গেলাম না। ২ বছর হয়ে গেল। ফাতেমা খালা কাটায় কাটায় ২ বছর পর ডেকে পাঠিয়েছেন। আমি আবারও যাচ্ছি। তার মধ্যে কি পরিবর্তন দেখব কে জানে। ম্যানেজার সাহেবকে দেখে শঙ্কিত বোধ করছি। মনে হচ্ছে বড় ধরনের পরিবর্তন দেখতে পাব। কে জানে, হয়তো দেখব শাড়ি ফেলে যে স্কার্ট টপ ধরেছেন, চুল বব করে করিয়ে ফেলেছেন। মাথার সাদা চুলে আগে মেহেন্দি দিতেন, এখন সম্ভবত ব্লিচ করাচ্ছেন। ম্যানেজার সাহেব। জি। ফাতেমা খালা, আপনার ম্যাডাম কেমন আছেন? ভালো আছেন। গ্যাসের প্রবলেম হচ্ছে, চিকিৎসার জন্য শিগগিরই সিঙ্গাপুর যাবেন। গ্যাসের প্রবলেম হচ্ছে মানে কি? পেটে গ্যাস হচ্ছে? জি। খুবই দুঃসংবাদ। মেয়েদের পেটে গ্যাস একেবারেই মানায় না। গ্যাসের জন্য সিঙ্গাপুর যেতে হচ্ছে? গ্যাসটাকে তুচ্ছ করে দেখবেন না। গ্যাসের প্রবলেম থেকে অন্যান্য মেজর প্রবলেম দেখা দেয়। গ্যাস বেশি হলে উপরের দিকে ফুসফুসে ডায়াফ্রেমে চাপ দেয়, হার্টের ফাংশনে ইন্টারফেয়ার করে। আমি বিস্মিত গলায় বললাম, ভাই, আপনি তো মনে হচ্ছে জ্ঞানী ম্যানেজার, ডাক্তারিও জানেন। ভদ্রলোক আমার রসিকতা পছন্দ করলেন না, গম্ভীর হয়ে গেলেন। সারা পথে তার সঙ্গে আমার কোনো কথাবার্তা হলো না। এবার একটা সিগারেট ধরিয়েছিলাম। ম্যানেজার সাহেব কঠিন গলায় বললেন, গাড়িতে এসি চলছে, সিগারেট ফেলে দিন। আমি বড়ই সুবোধ ছেলে হয়ে গেলাম, সিগারেট ফেলে দিলাম।
ফাতেমা খালাকে দেখে আমি ছোটখাটো একটা চমক খেলাম। স্কার্ট টপ না, তিনি সাধারণ শাড়ি ব্লাউজই পরে আছে। সাধারণ মানে বেশ সাধারণ। সুতি শাড়ি, হালকা সবুজ রঙে সাদা সুতার কাজ করা। তারপরেও তাকে দেখে চমকাবার কারণ হচ্ছে তাকে খুবই দেখাচ্ছে। মনে হচ্ছে ১০ বছর বয়স কমে গেছে। মুখ হাসি। পান খেয়েছেন বলে ঠোঁট লাল হয়ে আছে। সারা শরীরে শুকি ভাব। চোখে সোনালি ফ্রেমের চশমা। খালা বললেন, হা করে কি দেখছিস? তোমাকে দেখছি। তোমার ব্যাপারটা কি? কি ব্যাপার জানতে চাস? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? খুকি লাগছে। মনে হচ্ছে ১০ বছর বয়স কমিয়ে ফেলেছ। ফাজলামি করিস না তো হিমু। ফাজলামি করছি না। আমার এই হলুদ পাঞ্জাবির শপথ। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বয়স ২০ বছর কমেছে। একটু আগে তো বললে ১০ বছর কমেছে। শুরুতে ১০ বছর মনে হচ্ছিল। এখন মনে হচ্ছে ২০। ব্যাপারটা কি? খালা আনন্দিত গলায় বললেন, ফুড হ্যাবিট চেঞ্জ করেছি। এখন একবেলা ভাত খাই, শুধু রাতে। তাও গাদাখানেক খাই না। চায়ের কাপের ১ কাপ ভাত, আতপ চালের ভাত। দিনের শাকসবজি, ফলমূল খাই। সেই সঙ্গে ভিটামিন। কি ভিটামিন? ভিটামিন ই, অ্যান্টি এজিং ভিটামিন। খুব কাজের। ভিটামিন ই ক্রিম পাওয়া যায়। ওই ক্রিম মুখে মাখি। গুলশানে একটা হেলথ ক্লাবে ভর্তি হয়েছি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। এক্সারসাইজের পর সোয়ানা নেই। সোয়ানার পরে ০.৫ ঘন্টা সুইমিং করি। সোয়ানাটা শরীরে ফ্যাট কমানোর জন্য খুবই উপকারী। সোয়ানাটা কি? স্টিম বাথ। ১০-১৫ মিনিট স্টিম বাথ নিলে শরীর পুরোপুরি রিল্যাক্সড হয়ে যায়। টেনশন কমে। সুস্থ থাকার প্রধান রহস্য টেনশন ফ্রি থাকা। সোয়ানা নিয়ে তুমি যে টেনশন ফ্রি হয়েছে এটা তোমাকে দেখে বোঝা যাচ্ছে। খুব ভালো লাগছে। তোমাকে মায়াবতী লাগছে। তবে তোমার ম্যানেজার বলছিল তুমি নাকি মায়াবতীর সঙ্গে গ্যাসবতী হয়েছ। গ্যাস ছেড়ে আসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছ। খালা গম্ভীর গলায় বললেন, গ্যাসবতী হয়েছে মানে? কি ধরনের কথা বলছিস? গুরুজনদের সঙ্গে কথা বলার সময় সম্মান রেখে কথা বলবি না? আমি তোর খালা না? আমি কি তোর ইয়ার বান্ধবী? অবশ্যই তুমি আমার খালা, ধনবতী খালা। আমাকে ডেকেছ কেন বলো? তাড়াহুড়ো করছিস কেন? বলবো, তোকে খুব জরুরি কাজে ডেকেছি। গুছিয়ে না বললে তুই বুঝবি না। সময় নিয়ে বলতে হবে। তুই তো একেবারে কাকের মতো হয়ে গেছিস। খুব রোদে ঘুরিস। হুম, ঘুরি। আজকের জন্য ঘোরাঘুরি বাদ দে। বাড়িটা নতুন করে ঠিকঠাক করেছি। ঘুরে ফিরে দেখ, মজা পাবি। সপ্তাহখানিক পর এলে সোয়ানা পাবি। আর্কিটেক্টকে ডেকে সোয়ানা বানাতে বলে দিয়েছি। রোজ গুলশানে গিয়ে পোষায় না। ভালো করেছ। সোয়ানাটা বানানো হলে তোর যখন ইচ্ছা সোয়ানা নিয়ে যাবি। দারোয়ানকে বলে দিব। আমি না থাকলেও ঢুকতে দিবে। থ্যাংক ইউ। একটা সুইমিং পুল দেবার ইচ্ছা ছিল। আর্কিটেক্ট বলল সম্ভব না, জায়গা নেই। ছাদের উপর যে করব সে উপায়ও নেই। সুইমিং পুলের লোড নেওয়ার মতো স্ট্রাকচারাল স্ট্রেংথ বাড়ির নেই। বাড়ি করছো না কেন? নতুন বাড়ি করার কথা মাঝে মনে হয়। বাড়ি করা কোনো ব্যাপার না। গুলশানে তোর খালু জায়গা কিনে রেখেছিল। ভাবলাম কি দরকার পুরনো। বাড়িতে তো ভালোই আছি। তাছাড়া তোর খালুর স্মৃতি এই বাড়িতে আছে। মানুষটা তো হারিয়েই গেল। তার স্মৃতিটা থাক। কি বলিস? ঠিকই বলেছ। আমার ম্যানেজারকে কেমন দেখলি? স্যুট পরা ম্যানেজার?
আমি বলেছি স্যুট পরতে, স্মার্ট লাগে। পায়জামা পাঞ্জাবি পরা একটা লোকের কথায় মানুষ যতটা গুরুত্ব দেয়, স্যুট পরা মানুষের কথায় তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। মানুষটাকে তার উপরও কিছুটা নির্ভর করে। নেংটি পরা মানুষের কথাও লোকজন খুব গুরুত্ব দিয়ে শোনে, যদি মানুষটা হয় মহাত্মা গান্ধী। ফালতু কথা বলিস না তো হিমু। মহাত্মা গান্ধীকে আমি ম্যানেজার হিসেবে পাবো কিভাবে? আমি যা পেয়েছি তাই ভালো। খুব চালাক চতুর ছেলে। মাছির মতো চারদিকে চোখ, সব দেখছে। সমস্যা হলে নিজেই ডিসিশন নিচ্ছে। তেমন প্রয়োজন হলে আমাকে জানাচ্ছে। কোটি কোটি টাকার ব্যাপার, বুঝতেই তো পারছিস। টাকা এখনো খরচ করে শেষ করতে পারোনি? কি বলছিস তুই? তোর কি ধারণা হাতে টাকা পেয়ে দু হাতে উড়াচ্ছি? খুব ভুল ধারণা। খরচ তো অবশ্যই করছি। টাকা তো খরচের জন্যেই। ব্যাংকে জমা রেখে টাকার ডিম পাড়ানোর জন্য না। তবে খরচ টরচ করেও তোর খালু যা রেখে গেছে সেটাকেও বাড়িয়েছি। গুলশানের এত বড় জায়গা শুধু শুধু ফেলে রেখেছিল। রিয়েল এস্টেট কোম্পানিকে দিয়ে দিয়েছি। আমাকে ৪টা ফ্ল্যাট দিচ্ছে, প্লাস ১ কোটি টাকা ক্যাশ। বুলবুলই সব ব্যবস্থা করেছে। বুলবুল তোমার ম্যানেজার? হুম। তার ভালো নাম রকিবুল ইসলাম, ডাকনাম বুলবুল। আমি বুলবুলই ডাকি। বুলবুল সাহেব তো তাহলে তোমার ডান হাত। তা বলতে পারিস। খুব ওস্তাদ ছেলে। হঠাৎ করে তোর খালুর এক আত্মীয় সেদিন বের হলো, সৎ বোন। সম্পত্তির ভাগ নিয়ে হইচই শুরু করল। ছোট আদালতে মামলাও করে দিল। বুলবুল তাকে এমন প্যাচে ফেলেছে যে তার ১৪টা বেড়ে গেছে। এখন কেঁদে কুল পাচ্ছে না। আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি তামান্নাকে বললাম, বলে দাও আমার সঙ্গে দেখা হবে না। তারপরও যাবে না, শুরু করেছে কান্নাকাটি। আমি তামান্নাকে বললাম, যেভাবে পারো ওই মহিলাকে বের করো। একবার বলেছি দেখা করব না, দেখা করব না। তামান্না আবার কে? ও আচ্ছা, তামান্নার কথা তো তোকে বলা হয়নি। আমার পিএ। বুলবুল যেমন শক্ত, তামান্না তেমনি নরম। উঁচু গলায় কাউকে কোনো কথা বলা তার পক্ষে সম্ভব না। তুই তার সঙ্গে একটু কঠিন হয়ে কিছু বলবি, অমনি দেখবি মেয়ের চোখ ছলছল করছে। তামান্নাকে দেখছি না তো? দেখবি। আজ রোববার তো, ওর আসতে দেরি হবে। রোববার? সে তার সংসারের জন্য বাজার করে। সংসার মানে ভাই বোন, মা বাবার সংসার। তামান্না বিয়ে করেনি। বিয়ে করবেই বা কিভাবে? ঘাড়ে এত বড় সংসার। যাই হোক, ওকে নিয়ে, আজ তোকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। আমি ঘাবড়ে গিয়ে বললাম, এই জন্য কি তুমি আমাকে আনিয়েছ? খালা হাসি মুখে বললেন, তোকে আনিয়েছি অন্য কারণে। সেটা এখন না, পরে বলবো। তার সঙ্গে তামান্নার সম্পর্ক নেই। যাই হোক, তুই তামান্নাকে দেখ, তার সঙ্গে কথাবার্তা বল। সারা জীবন পথে পথে করবি নাকি? হিমুগিরি তো অনেকদিন করলি। আর কত? ঘর সংসার করবি না? মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম না, সংসার ধর্মই আসল ধর্ম। মেয়েটা দেখতে কেমন? সাধারণ বাঙালি মেয়ের মতো। সাধারণের চেয়ে একটু ডাউনও হতে পারে, তবে খুব বেশি ডাউন না, চলে। আর তুই তো নিজেও বাগদাদের রাজপুত্র না। চেহারা করেছিস কাকের মতো। চাকরি নেই, কিছু নেই। কাকের মতোই এঁটো কাটা কুইয়ে খাচ্ছিস। যে মেয়ে তোকে বিয়ে করতে রাজি হবে, বুঝতে হবে তার ব্রেইনের সমস্যা। তামান্না তো তাহলে রাজি হবে না। সেটা আমি দেখব। তুই এক কাজ কর, হাত মুখ ধুয়ে মোটামুটি ভদ্র ভাব ধরার চেষ্টা কর। এখনো খালি পায়ে থাকিস? হুম। দাঁড়া, স্যান্ডেল কিনিয়ে দিচ্ছি। আচ্ছা শোন, এক কাজ কর, আমি বুলবুলকে বলে দিচ্ছি, ও তোকে স্যান্ডেল কিনে এনে দিবে। নাপিতের দোকান থেকে চুল কাটিয়ে দিবে, আনবে।
ভালো একটা পাঞ্জাবি কিনে দিবে। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। খালা ম্যানেজারকে কি সব বললেন। নিচু গলায় বললেন। আমি কিছুই শুনলাম না। ম্যানেজার সাহেব কর্মী মানুষ। তিনি প্রথমে আমার চুল কাটালেন। চুল কাটার সময় সামনে উপস্থিত থাকলেন এবং ক্রমাগত নাপিতকে ডিরেকশন দিতে লাগলেন। পিছনেরটা আরেকটু ছোট, সামনেরটা বড়, জুলফি আরেকটু রাখো। চুল কাটাকে মনে হচ্ছিল শিল্পকর্ম এবং তিনি মহান শিল্প নির্দেশক। মাথার চুলে পথের পাঁচালী বানানো হচ্ছে এবং তিনি সত্যজিৎ রায়। চুল কাটার পর শ্যাম্পু করা হলো, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো হলো। তারপর আমরা গেলাম স্যান্ডেল কিনতে। নিউ এলিফ্যান্ট রোড থেকে মেড ইন ইটালি স্যান্ডেল কিনলাম। মাখনের মতো মোলায়েম স্যান্ডেল। স্যান্ডেল জোড়া যেন গুনগুন করে গাইছে, চরণ ধরিতে দিয়ে গো আমারে। পায়জামা কেনা হলো। পাঞ্জাবির উপর ফেলে রাখার জন্য চাদর। সুতির চাদর, তবে সুন্দর কাজ আছে। ম্যানেজার সাহেব বললেন, চলুন চশমা কিনে দেই। আমি বিস্মিত হয়ে বললাম, চশমা কেন? আমার চোখ তো খারাপ না। ম্যানেজার বিরক্ত মুখে বললেন, চোখ খারাপের চশমা না, গেট আপ চেঞ্জের চশমা। অনেক মানুষ আছে চশমা পরলে তাদের গেট আপে বিরাট পরিবর্তন হয়। যাদের চেহারায় মানকি ভাব আছে তাদের জন্য চশমা মাস্ট। মুখের অনেকখানি ঢেকে ফেলে। আমার চেহারায় মানকি ভাব আছে তা জানতাম না। আমি শুধু বললাম, ও আচ্ছা। আপনি যেভাবে ও আচ্ছা বললেন তাতে মনে হলো আপনি আমার কথা বিশ্বাস করলেন। কথা সত্যি। গলায় টাই পরলে মানুষকে একরকম লাগে, আবার টাইয়ের বদলে কাঁধে চাদর ফেললে অন্যরকম লাগে। তেমনি সুন্দর চশমা পরলে তেমনি চশমা পরলে লাগবে একরকম, চশমা না পরলে লাগবে আরেক রকম। সুন্দর ফ্রেম দেখে জিরো পাওয়ারের একটা চশমা কিনে দেই চলুন। চলুন। আমি ভুল পাল্টে ফেললাম, চশমা পরলাম। পাঞ্জাবি বদলে নতুন পাঞ্জাবি পরলাম। ড্রেসিং রুম ছিল না বলে পায়জামা বদলানো গেল না। কাঁধে ফেললাম চাদর। ম্যানেজার সাহেব ক্রিটিকের মতো শুকনো গলায় বললেন, আপনাকে দেখতে ভালো লাগছে, বেশ ভালো লাগছে, প্রেজেন্টেবল। শুধু চুল কাটাটা তেমন ভালো হয়নি। আজকালকার নাপিত চুল কাটতে জানে না। চলুন আরেকবার গেটে আসি, মনে আফসোস রাখা ঠিক না। ম্যানেজার সাহেব বললেন, না থাক, দেরি হয়ে যাচ্ছে, চলুন যাই। বাড়ি ফিরলাম। আমাকে দেখে ফাতেমা খালা মুগ্ধ গলায় বললেন, আরে তবে তো চেনাই যাচ্ছে না। তোর চেহারা থেকে চামচিকা ভাবটা মোটামুটি চলে গেছে। আমি কদমবুচি করে ফেললাম। খালা বললেন, ও কি সালাম করছিস কেন? নতুন জামা কাপড় পরেছি, এই জন্য। তামান্না কি এসেছে খালা? না, আজ আসবে না, ওর বাসায় সমস্যা হয়েছে। ও ছোট ভাইটা রিক্সা থেকে পড়ে সিরিয়াস ব্যথা পেয়েছে। তামান্না ওকে নিয়ে গেছে হাসপাতালে। পুরো পরিবারটা মেয়েটার ঘাড়ে সিন্দাবাতের ভূতের মতো চেপে আছে। একা সে কদিক সামলাবে? দুর্গার মতো তার তো আর ৪টা হাত না, ২টো মোটে হাত। খালা, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এত ঝামেলা করে গেট আপ চেঞ্জ করা হলো, কোনো কাজে লাগলো না। তামান্নার সঙ্গে দেখা হলো না। এক কাজ করলে হয় না, ঠিকানা দাও, বাসায় চলে যাই। বাসায় গিয়ে কি করবি? তামান্নাকে বলবো আমাকে ফাতেমা খালা পাঠিয়েছেন। আপনার ছোট ভাই রিক্সা থেকে পড়ে ব্যথা পেয়েছে, ওই ব্যাপারে খোঁজখবর নিতে বলেছে। তামান্নার ছোট ভাইটির নাম কি খালা? জামান। জামানের বয়স কত? ৫ বছর। জামানের জন্য বেলুন টেলুন জাতীয়
কোনো গিফট নিয়ে গেলে কেমন হয় খালা? তুই কি সত্যিই যাবি? অবশ্যই। যাক, তোর মধ্যে কিছু চেঞ্জ এসেছে। আমি ভেবেছিলাম তুই আর বদলাবি না। বাসার ঠিকানা দাও, রিক্সা ভাড়া দাও, ঘুরে আসি। তামান্নার বাসায় উপস্থিত হওয়াটা বাড়াবাড়ি হবে। আমি ব্যবস্থা করব। তুই চিন্তা করিস না। যে জন্য তোকে ডেকে আনলাম সেটি তো বলা হলো না। কখন বলবে? আয়, শোবার ঘরে আয়, বলি। ফাতেমা খালার ঘরে, শোবার ঘরে আমি বসে আছি। খালা খাটে, আমি খাটের সঙ্গে লাগোয়া চেয়ারে। খালা কথা বলছেন ফিসফিস করে। দরজাটাও ভিজিয়ে দেওয়া হয়েছে। ঘর আধো অন্ধকার। কেমন ষড়যন্ত্র ষড়যন্ত্র ভাব। মিলিটারি কু যখন হয় তখন সম্ভবত জেনারেলরা এইভাবেই কথা বলেন। একজন লোককে তুই খুঁজে বের করবি। লোকটার নাম ইয়াকুব। বাবার নাম সোলাইমান মিয়া। বয়স ৫০-এর উপর। তার স্থায়ী ঠিকানা আমার কাছে নেই। ঢাকায় যেখানে থাকত সেই ঠিকানা আছে। অতীশ টিপনকর রোড। সেখানে এখন নেই। ম্যানেজারকে পাঠিয়েছিলাম, কোথায় গেছে তাও কেউ জানে না। তোর কাজ হচ্ছে ইয়াকুবকে খুঁজে বের করা। ঢোল পিটিয়ে খোঁজা যাবে না, চুপি চুপি খুঁজতে হবে। তোমার ম্যানেজার যেখানে ফেল করেছে সেখানে আমি পাশ করব কিভাবে? তুই পাশ করবি। তোর কাজই তো পথে পথে ঘোরা। আর ইয়াকুব লোকটা খুব সম্ভব পথে পথেই থাকে। যদি পাই কি করব? কানে ধরে তোমার কাছে নিয়ে আসবো? আমার কাছে আনতে হবে না। খবরদার আমার কাছে আনবি না। তুই তার সঙ্গে গল্পগুজব করবি। ইয়াকুব সাহেবকে খুঁজে বের করে তার সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করব, এই আমার কাজ? হুম। খালা, আমার মাথায় কিছুই ঢুকছে না। কি ধরনের গল্পগুজব করব? দেশের রাজনীতি? হাসিনা খালিদা সংবাদ? খালা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, দাঁড়া, তোকে পুরো ব্যাপারটা খুলে বলি। পুরো ঘটনা না শুনলে তুই গুরুত্বটা বুঝবি না। আমাকে কথা দে যে দ্বিতীয় কেউ জানবে না। কসম কাট। কসম কাটছি, কেউ জানবে না। এভাবে কেউ কসম কাটে? তোর কোনো প্রিয় মানুষের নামে কসম কাট। তামান্নার কসম, দ্বিতীয় কেউ জানবে না। খালা অসম্ভব বিরক্ত হয়ে বললেন, তোর সবকিছু নিয়ে ফাজলামিটা আমার অসহ্য লাগছে। তোকে খবর দিয়ে আনাই ভুল হয়েছে। তামান্নার নামে কসম কাটছিস কোন হিসেবে? ও তোর অতি প্রিয়জন হয়ে গেল। তুমিও আমার অতি প্রিয়। তোমার নামে কসম কাটবো? থাক, কসম কাটতে হবে না। ঘটনা শোন, তোকে আল্লাহর দোহাই লাগে কেউ যেন না জানে। কেউ জানবে না খালা, আপনি নিশ্চিন্ত মনে বলুন। দরজা ভেজানোই ছিল। খালা উঠে গিয়ে লক করে দিলেন। এতেও তার মন ভালো না। তিনি আবার দরজা খুলে বাইরে উকি দিয়ে আবার দরজা বন্ধ করলেন। চেয়ার টেনে আমার কাছে নিয়ে এলেন। গলার স্বর নামিয়ে ফেললেন। তোর খালুজান ছিল খুব বেশয়িক মানুষ। তার বিলি ব্যবস্থা, হিসাব নিকাশ খুব পরিষ্কার। তার মৃত্যুর পর টাকা পয়সার কি করতে হবে না করতে হবে সব সে লিখে গেছে। উকিলকে দিয়ে সাক্ষী সাবুত করে উকিল উইল করে দিয়ে গেছে। সেই উইল ঘাঁটতে গিয়ে দেখি সর্বনাশ। ইয়াকুব নামের এই লোককে সে মালিবাগের বাড়ি আর নগদ ১০ লাখ টাকা দিয়ে গেছে। সে কি? কেন? আমারও তো সেটাই প্রশ্ন। কেন? তোর খালুজানের কাছে সারা জীবনে একবার তার নাম শুনলাম না। কোথাকার কোন ইয়াকুব, তাকে বাড়ি আর ১০ লাখ টাকা। তোর খালুর কি ভীমরতি হয়েছে? ভীমরতি ফিমরতি খালুজানের হবে না।
ঠিক বলেছিস, সে ওই টাইপের না। টাকা যখন দিয়েছে, তখন কোনো কারণেই দিয়েছে। ওই লোককে খুঁজে বের করা তোমার জন্য বোকামি হবে। ও আসবে, বাড়ি আর নগদ টাকা নিয়ে ভ্যানিশ হয়ে যাবে। ভিনি, ভিডি, ভিসি। গাধার মতো কথা বলিস না তো হিমু। বাড়ি আর টাকা নেওয়া অত সহজ? আমি শুধু জানতে চাই, তোর খালুজানের সঙ্গে লোকটার সম্পর্ক কি ছিল? আমার ধারণা ফিসফাস কোনো ব্যাপার। ফিসফাস ব্যাপার মানে? ফিসফাসটা কি? মেয়েঘটিত কিছু? কিছুটা কি? সেটা কি আর আমি জানি নাকি? খালুজান যেমন মানুষ তার ভীমরতি হওয়া সম্ভব না, তেমনি ফিসফাস হওয়াও সম্ভব না। পুরুষ মানুষের পক্ষে সবই সম্ভব। পুরুষ জাতি বড়ই আজব জাতি। তাহলে আমার কাজ হচ্ছে ইয়াকুবকে খুঁজে বের করে তার পেটের ভিতর থেকে গল্প টেনে বের করে নিয়ে আসা। হুম, পারবি না? ইয়াকুব সাহেবকে খুঁজে বের করতে পারলে পারবো। বুঝলি হিমু, পত্রিকায় বিজ্ঞাপন-টিজ্ঞাপন দিয়ে লোকটাকে পাওয়া যেত। কেন বিজ্ঞাপন দিচ্ছে না বুঝতেই পারছিস? তা পারছি। তুই আমার এই উপকারটা কর। লোকটাকে খুঁজে বের কর। আমি তাকে খুশি করে দিব। খুঁজে বের করতে পারবি না? মনে হয় পারব। কিভাবে খুঁজবি? রাস্তায় রাস্তায় হাঁটব। জনক কাউকে দেখলে জিজ্ঞাসা করব, স্যার, আপনার নাম কি ইয়াকুব? নাম যদি ইয়াকুব না হয় তাহলে আমার কোনো কথা নেই। আর নাম যদি ইয়াকুব হয় তাহলে আমার একটা কথা হচ্ছে। কথাটা হচ্ছে, আপনার পিতার নাম কি? হিমু, কি খেলা? তুই তো মনে হয় আমার সঙ্গে ইয়ার্কি করছিস। তোকে ইয়ার্কি করার জন্য আমি ডাকিনি। আমি খুব ভালো করে জানি ইয়াকুব নামের লোকটাকে খুঁজে বের করা তোর জন্যে কোনো ব্যাপার না। ইচ্ছে করলে তুই ৩ দিনের মাথায় লোকটাকে বের করে ফেলতে পারবি। এইজন্য তোকে ডাকিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তুই লোকটাকে খুঁজে বের কর। আমি কথা দিচ্ছি তোকে খুশি করে দিব। আমি তো সবসময় খুশি হয়েই আছি। তুমি এর চেয়ে বেশি খুশি কি করে করবে? বললাম তো খুশি করব। কিভাবে করব সেটা তখন দেখবি। আজ তাহলে বিদায় হই খালা। আচ্ছা যা। স্যান্ডেল, চশমা এসব রেখে যাই। তামান্নার সঙ্গে দেখা হবার সম্ভাবনা যখন হবে তখন বলব। খালি পায়ে হেঁটে অভ্যাস হয়ে গেছে। স্যান্ডেল পায়ে পথে নামলে হুমড়ি খেয়ে চলন্ত ট্রাকের সামনে পড়ে যেতে পারি। তেমন কিছু ঘটলে ইয়াকুব সাহেবের সন্ধান পাবে না। সেটা ঠিক হবে না। তোর যা ইচ্ছা কর। তোর কথাবার্তা এক নাগাড়ে শোনা অসম্ভব ব্যাপার। তুই যে কি যে বলিস না বলিস তা বোধহয় তোর নিজেরও জানা নেই। আমি স্যান্ডেল, চাদর, চশমা রেখে খালার বাড়ি থেকে বের হলাম। গেটের দারোয়ান সন্দেহের চোখে আমার দিকে তাকাচ্ছে। আচ্ছা, এ দারোয়ানের নাম ইয়াকুব না তো? বাঘের ঘরে গোবের বাসা। অনুসন্ধান খালার বাড়ির গেট থেকেই শুরু। দারোয়ানের বয়স ৪০-এর উপরে। কাজেই তাকে সন্দেহভাজনদের তালিকায় রাখা যেতে পারে। আমি থমকে দাঁড়ালাম। দারোয়ানকে কাছে এগিয়ে গিয়ে বললাম, কে? ইয়াকুব না? ইয়াকুব, কেমন আছো? ভালো? দারোয়ান থতমত খেয়ে বলল, স্যার, আমার নাম কালাম। ও আচ্ছা, কালাম। তোমার চেহারা অবিকল ইয়াকুবের মতো। সেই রকম নাক, সেই রকম মুখ। তোমার চোখও ইয়াকুবের মতো টেরা। ভালো কথা। ইয়াকুব নামের কাউকে চেনো? যে না, না চেনাই ভালো। ডেঞ্জারাস লোক। আমি লম্বা লম্বা পা ফেলে এগোচ্ছি। দারোয়ানের বিস্ময় এখনো কাটছে না। সে তাকিয়ে আছে। আচ্ছা, বিস্ময় নামক মানবিক আবেগ কত ধরনের হতে পারে? কি কি কারণে আমরা বিস্মিত হই? অন্যের বোকামি দেখে বিস্মিত হই, অন্যের বুদ্ধিমত্তা দেখেও বিস্মিত হই। এখানেও সমস্যা আছে। যে মহাবোকা সে অন্যের বোকামি দেখে বিস্মিত হবে না। সে সেটাই স্বাভাবিকভাবে ধরে নিবে। বিজ্ঞানীদের উচিত বিস্ময় ব্যাপারটা নিয়ে গবেষণা করা। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি।
পর্ব ২।